একটা স্কুল দেখাবো, দেখুন আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দির। এখানেও বেশ কয়েকজন শিক্ষকের চাকরি গেছে এবং সেই বিভিন্ন বিষয়ের সামাল দিতে হিমশিম অবস্থা। একাধিক বিষয়ে একজন করে শিক্ষক, সেই সব শিক্ষকদের চাকরি গেছে আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দিরে। কোন কোন সাবজেক্টে সব থেকে সমস্যা, কি বলছে স্কুল কর্তৃপক্ষ, রাজকুমারের সাথে কথা বলবো। রাজকুমার, অয়নদা দেখো, বলে রাখি যে একেবারে হাহাকার, স্কুলের ভেতরে যেমন হাহাকার, বাইরেও টিচাররা কিন্তু হাহাকার করছে। আলিপুরদুয়ার যে বালিকা শিক্ষা মন্দির, এই শিক্ষা মন্দিরে যে 5 জন শিক্ষকের চাকরি চলে গেছে, 24 জন শিক্ষকের মধ্যে 5 জন শিক্ষকের চাকরি চলে গেছে। 5 জনই সাবজেক্টের টিচার। কোন কোন সাবজেক্টের টিচার? ভৌত বিজ্ঞানের টিচার, ভূগোলের টিচার, কম্পিউটারের টিচার, দর্শনের টিচারের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট টিচারের একজন মাত্র করে টিচার ছিল, তাদের চাকরি চলে গেছে। ফলে স্কুলের প্রধান শিক্ষিকা এখন বলছে যে আমি কি করব, ইংরেজির শিক্ষিকা, ইংরেজির শিক্ষক দিয়ে আমি কি ভৌত বিজ্ঞান পড়াবো? উনি তো ভৌত বিজ্ঞান জানেন না। বাংলার শিক্ষক যিনি বাংলাতে পারদর্শী, তিনি ভূগোল কিভাবে পড়াবেন, কিভাবে চলবে আমার স্কুল? একেবারে সত্যি সমস্যা তৈরি হয়েছে। দেখুন, একজন 7 বছর ধরে চাকরি করার পরে তাকে বলা হচ্ছে ভলান্টিয়ারি সার্ভিস দিতে, এবং তারপরে আর মানে কোনো রকমের আমাদের কাছে কোনো সার্কুলারও নেই, আমাদের কাছে কোনো অর্ডারও নেই, ওদের কাছেও হয়তো নেই, হয়তো ওইটা চিন্তা করে ওরা আসছে না। আর আমি তো আর এইটার উপরে কিছু না, যে ওরা যদি আসবে। ফিজিক্যাল সায়েন্স টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেল স্কুলে। ওরা যদি আসে, ওনারা যদি মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে আপনারা স্বেচ্ছা সার্ভিস দিন, সেই কথাটা শুনে, ওই বাক্যতে শুনে যদি ওরা মনে করে যে হ্যাঁ আমরা স্বেচ্ছা সার্ভিস দিতে আসবে, অলওয়েজ আসবে, বাচ্চাদের সাথে আসবে। ওরা আমাদের তরফ থেকে কোনো রকমের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে। গতকালও দেখিয়েছি, অনেকে আবার স্কুলে যাচ্ছেন পড়ুয়াদের কথা ভেবে, ভবিষ্যৎ ভেবে, পরীক্ষা ভেবে। সেরকমই হেলেঞ্চা স্কুলে গ্রুপ সি কর্মী, তার চাকরি গেছে। সেই স্কুলে গ্রুপ সি কর্মী এসে কাজ করছেন, তার চাকরি গেছে। গ্রুপ সি কর্মচারী সুপ্রিম রায়ে, তারও চাকরি গেছে। এই সুপ্রিম রায়ে মনোজ মল্লিক পেন্ডিং কাজ করতে এসেছেন, তিনি জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি। এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে আর সম্ভব হয়নি, কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য। ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসেছি। কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে, যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই, সেহেতু আমরা কোনো বাধা দিইনি, এই অবস্থায় পড়ে আছে। স্কুল চালাতে সমস্যা মানে কোনো দিকেই কোনোভাবে আমরা কুল কিনারা খুঁজে পাবো না, কীভাবে কি চালাবো। কারণ এমনিতে যারা আছে তাদের নিয়েই কাজ চালানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি বা ক্লার্ক যদি চলে যায়, সেক্ষেত্রে তো একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। এদের চাকরি গেছে, এরা স্কুলে যেতেন একটা সময় নিয়মিত, হয় সময় মেপেই যেতেন নিশ্চয়ই। আর যাদের দেখাবো তাদের চাকরি যায়নি, তারা বহাল তবিয়তে রয়েছেন। কিরকম বহাল তবিয়ত দেখুন, কটা বাজে? 11:29, সকাল 11:29। দেখুন চেয়ারগুলো দেখুন, এটা হচ্ছে ধূপগুড়ি পুরসভার অবস্থা। সকাল 11:30তেও উপস্থিত নেই। এই যে আমাদের প্রতিনিধি টাইম দেখাচ্ছেন 11:29, 11:30টাই ধরুন, ধূপগুড়ি পুরসভার এই অবস্থা। একজনও নেই, কাজ করছেন, চাকরি আছে, চাকরি হারা হননি, কিন্তু এই বেনিয়মই কি নিয়ম ওখানে? এইরকম ভাবেই কি চলে? এইটাই নিয়ম? সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, দেখো অয়ন, তুমি যেমনটা বললে, বিয়ের নিয়মই যেন নিয়ম ধূপগুড়ি পৌরসভা। কারণ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে সময় মতো আধিকারিকরা আসেন না এবং তারা পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হয়। আর সেই অভিযোগের সত্যতা যাচাই করতে কিন্তু আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম ধূপগুড়ি পৌরসভার একদম অফিসের ভেতরে। সেখানে গিয়ে দেখতে পেলাম 11:30টা বেজে গেল, প্রায় একাধিক কক্ষেই কিন্তু চেয়ার ফাঁকা, আধিকারিকরা নেই, এবং যারা পরিষেবা নিতে এসেছেন তারা কোথাও দাঁড়িয়ে রয়েছে, কোথাও বসে রয়েছে, বৃদ্ধ মানুষ তারাও রয়েছে। ঠিক যখন 12টা বাজছে তখন এক আধিকারিক ঢুকে বললেন, এবং আধিকারিক যখন আমি জিজ্ঞেস করলাম এটা কি তার আসার সময়, তিনি কিন্তু রীতিমতো তর্ক জুড়ে দিলেন। তর্ক যেটা বিষয়টা, তর্কের বিষয়টা দেখাবো।
আপনি অফিসে অনেকটা লেটেই আসলেন, কি কারণে? পরিষেবা নিতে এসে তো মানুষ হয়রানির শিকার হচ্ছে, কি বলবেন এ বিষয়ে? আমি আমার যথেষ্ট দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, আমি বাড়িতে বসে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে পাবলিক বলুক কোন পাবলিকের সমস্যা। অভিযোগ করছে যারা এসে বসে আছে, আমাকে দেখার আপনার সময় কটা আসার অফিসে আসার সময় কটা আপনার সেটা বলুন। আমি যেহেতু জলপাইগুড়ি থেকে যাই, বলা আছে অথরিটিকে 11টার থেকে অথরিটি কাকে বলা আছে? রিটার্ন দেওয়া আছে? সাধারণ মানুষ হয়রানির শিকার হবে কেন? আমি হয়রানি করতে দেই না। এনারা 11টার থেকে বসে আছে। বসে থাকার ব্যাপার না, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, কেউই জয়েন করছে না। বসে থাকাটা ব্যাপার না, ওরে বাবা রে বাবা, অল্প বয়স, চাকরি করছেন, তারপরে সময়ানুবর্তিতা বলে কিছু নেই। তারপর আর এই অবস্থায় পুরসভা, পুর কর্তৃপক্ষ কি বলছে? এটাই কি নিয়ম চলবে? রকি, দেখো পৌরসভার আধিকারিক যারা রয়েছেন তারা তো সাফাই গিয়ে দিলেন। এরপর কিন্তু আমরা প্রশাসক বোর্ডের যে সদস্য রয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই, কারণ 2017 সালে লাস্ট ইলেকশন হয়েছিল এই ধূপগুড়ি পৌরসভা, তারপর 8 বছর কেটে গিয়েছে, এখনো কিন্তু কোনো রকম ইলেকশন হয়নি। তাই 4 জন মিলে কিন্তু এই ধূপগুড়ি পৌরসভা চালাচ্ছেন। 50,000 প্রায় মানুষ রয়েছে এখানে। পরিষেবার যখন কথা বলতে গেলাম তিনি সাফাই গাইলেন আধিকারিকরা নাকি ফিল্ডে গিয়েছেন। এখন তো শুনতে অবাক লাগে যে আধিকারিক যারা রয়েছেন তারা বলে ফিল্ডে কাজ করছেন। এভাবেই দায় সারতে চাইলেন প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং। আর পরিষেবা দেওয়ার জন্য এদের দায়িত্ব, পরিষেবা দিচ্ছেন, বাড়ি থেকেও পরিষেবা দিচ্ছেন, তাই সময়ে আসবেন না, এটাই তো নিয়ম। যাদের জন্য পরিষেবা দেন, যারা বসে আছেন, তারা কি বলছেন দেখুন। কখন এসেছিলেন? 11টার দিকে। তো অফিসার ছিল না? না, উনি রাস্তায় ছিল। এখন ঢুকলো? না, জয়েন করেছে কিছুক্ষণ আগে, মেশিন অন করে বাইরে গেছিল। আপনার কাজ হয়েছে? না, এখন করবে। কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। যারা ট্যাক্স কালেকশনগুলো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি কালেকশন করছে, যারা জলের কাজ করে তাদেরকে জলের কাজের ব্যবস্থা পাঠানো হয়েছে। এটা বিওসি মিটিং করে প্রত্যেকটা মানুষই তার পরিষেবা পাচ্ছে। ইভেন আমরা মানুষের বাড়ি গিয়েও পরিষেবা দিচ্ছি, সেই ডিউটি এখানে না বসে বাড়ি বাড়ি কাজ করছি। কাউকে ঘুরানো হয় না। কোনো ব্যক্তি যদি আজকে হয়তো 5 মিনিট 10 মিনিট গাড়ি থেকে আসতে লেট করে, কিন্তু সে রাত্রি 8টা অবধি কাজ করে। আমাদের এখন টোটাল ইওএফও প্রত্যেককে ফিল্ড ভিজিট করতে বলা হয়েছে। আধিকারিকও যখন বসে থাকবে অফিসে সেটা নয়। কসবায় আজকে ধুন্ধুমার হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠি চালাতে হয়। চাকরিহারাদের বিক্ষোভে ডিআই অফিসে সেই পুলিশ লাঠি চালালো কেন, তার প্রতিবাদে আজকে লালবাজারের সামনে ধর্নায় বসে যান, বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়ক এবং নেতা নেত্রীরা। দেখছেন সেই ছবি। বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়। পুলিশ চ্যাংদোলা করে বিজেপি বিধায়কদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারের ভেতরে নিয়ে যায়। এই মুহূর্তে চ্যাংদোলা করে বিজেপি বিধায়কদের তাদের রাস্তা সরাসরি চলে যাব প্রতিনিধি পারাদীপের কাছে। পারাদীপ, এখন কি পরিস্থিতি? কজনকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের ভেতরে? এখনো কি বিজেপির অন্য নেতা কর্মীরা তারা আছেন রাস্তায় বসে? একদমই অয়ন, তোমার প্রথমে যেটা দেখিয়ে নেবো যে বিজেপির যারা আইনজীবী, সেই আইনজীবী সেলের বেশ কয়েকজন এখানে এসে উপস্থিত হয়েছেন লালবাজারের যে প্রবেশদ্বার তার বাইরেটা, এবং তারা যোগাযোগ করার চেষ্টা করছেন। এবং যেমনটা তুমি জানতে চাইছিলে, 9 জনকে এদিনকে আটক করা হয় লালবাজারে, এবং তার মধ্যে যেমন শঙ্কর ঘোষ রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, মালতী লাভা রয়েছেন, শিখা চট্টোপাধ্যায় রয়েছেন, পরবর্তীকালে অশোক দিন্দা আসেন, তাকেও আটক করা হয়। এবং এই মুহূর্তে লালবাজার পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে। তবে ঘটনার সূত্রপাত তুমি জানো, যে যেমনটা তুমি বলছিলে যে কসবার ডিআই অফিসে চাকরিহারা যারা তারা গেছিলেন এবং তাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। শুধুমাত্র কসবা বলে নয়, কলকাতার কসবা বলে নয়, রাজ্যের বিভিন্ন জেলায় ডিআই অফিসে চাকরিহারারা পুলিশের নিগ্রহের শিকার হয়েছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপির বিধায়করা। এবং তারই প্রতিবাদে খানিকটা গেরিলা কায়দায় বলতে পারো, খানিকটা গেরিলা কায়দায় তারা বিধানসভায় বসে যখন এই ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন, তারপরে তারা ঠিক করেন যে এর একটা প্রতিবাদ হওয়া দরকার, এবং সেই প্রতিবাদেরই অঙ্গ হিসেবে এদিন তারা গেরিলা কায়দায় লালবাজারের সামনে চলে আসেন গাড়ি করে। এবং লালবাজারের ঠিক প্রবেশদ্বারের ঠিক সামনেটা যেখানটা আমি দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ লালবাজারের প্রবেশদ্বার এই মুহূর্তে কিন্তু একদম নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু সেই সময় ঠিক তখন ঘড়ির কাঁটা এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষদের দেখতে পেলাম, অর্থাৎ হঠাৎই এই কর্মসূচি। আর চাকরিহারাদের সমর্থনে
চাকরিহারাদের পাশে দাঁড়াতে একেবারে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল। কলকাতা শহরে তৃণমূল ছাত্র পরিষদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরিহারাদের পাশে দাঁড়াতে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। বাম বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি অবস্থা? গত সোমবার দিনকে নেতাজি ইন্দোরে যে সভা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভা শেষে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন এবং এরপরই দলের তরফ থেকে কর্মসূচি জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব তাদের উদ্যোগে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিলটা শুরু হচ্ছে। ইতিমধ্যে কলেজ স্কোয়ারে বিভিন্ন ছাত্র পরিষদের বিভিন্ন ইউনিট, তৃণমূল যুব কংগ্রেসেরও বিভিন্ন প্রতিনিধি, তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। যে বিভিন্ন পোস্টার ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে একদিকে হচ্ছে বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ, আর অন্যদিকে ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ, অন্যদিকে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করে যে কতগুলো মামলা তিনি করলেন সেই সংক্রান্ত বিভিন্ন পোস্টার ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে। তুমি জানো যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বাম এবং বিজেপি তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করেছে এবং সেই কারণেই হচ্ছে এতজন মানুষের চাকরি চলে গিয়েছে। তাদের জীবন নিয়ে কার্যত যে অবস্থা তৈরি করা হয়েছে, বিভিন্ন মামলা করে করে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, এরই প্রতিবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন। মিছিল কার্যত শুরু হয়েছে, ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে এবং তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে তারা সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের পাশে রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে যেমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, রাজনৈতিক ভাবেও তারা বাম বিজেপি বিরোধী করে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন। সেই ফলশ্রুতিতেই আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই মিছিল শুরু হলো। বেশ, বিকাশ ভবনের সামনেও ধুন্ধুমার, কারণ কলেজ শিক্ষক সংগঠনের অভিযান ছিল বিকাশ ভবন।